জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। এ বাঁচাবে এদের? এই মুসলমানদের আলাদা করে কাউকে বাঁচাতে হবে না। বাংলার মানুষ গোটা যে তালিকা, সেখানে মুসলমান, হিন্দু যারা রয়েছেন, যাদের নাম বাদ গেছে, আদিবাসী মানুষ, সে খ্রিস্টান হতে পারেন, অন্য কোনো ধর্মের হতে পারেন, প্রত্যেকের জন্য বাংলার মানুষ লড়ছেন। সেখানে শুভেন্দু অধিকারী নস্যি, তিনি যে বলছেন যে কে বাঁচায় আমি দেখব, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কে বাঁচায় উনি সেটাতে মন দিন, কারণ সেটা বাঁচাবার কোনো লোক এরপর আর খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই ঘুর পথে তারা এসআইআর মাধ্যমে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। ঠিক যে সংখ্যাটার কথা তারা 1,20,00,000 সংখ্যাটার কথা বলতেন, দেখা গেল 1,23,00,000 নাম হয় বাদ গেছে, নয় বিচারাধীন হয়ে গেছে। মানে যারা ভোট দিতে পারবেন না, যদি 2026-এর নির্বাচন এইভাবে হয়, তারা ভোট দিতে পারবেন না। এবং বিধানসভা ভিত্তিক যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা স্পষ্ট যে বিজেপির হারের যে ব্যবধান, তার কাছাকাছি বা তার চেয়ে বেশি নাম বাদ দেওয়া বা বিচারাধীন করা হয়েছে। এর লক্ষ্য ভীষণ স্পষ্ট যে স্বাভাবিক ভোটে বিজেপি জিতবে না, ঘুরপথে তাদেরকে জেতানোর এই ব্যবস্থা। হ্যাঁ, শান্তনু ঠাকুর নিজে যখন মতুয়া কার্ড বিক্রি করছিলেন, নিজে যখন আশ্বাস দিচ্ছিলেন যে একজনেরও নাম বাদ যাবে না, আমি সব বুঝে নেবো, এই করবো সেই করবো, সেই সব মানে তার সেই মানে কি বলবো বাকতাল্লা এখন কোথায় গেল? তিনি সেই সময় বুক ঠুকে যতগুলো কথা বলেছিলেন, এখন মতুয়া মানুষজন তারা তাকে প্রশ্ন করবেন, তাকে ঘিরে ধরবেন এবং ঘিরে ধরে জানতে চাইবেন যে আপনি মিথ্যে আশ্বাস কেন দিয়েছিলেন এবং যে টাকাগুলো নিয়েছিলেন মতুয়া কার্ড বিক্রি করবার সময়, সে টাকাগুলো ফেরত দিন। এই টাকা ফেরতের যে দাবি এবং যে উত্তর তাকে দিতে হবে, সে তার থেকে বাঁচতেই এখন এসব বলছেন। নির্বাচন কমিশনের কাছে যাবেন, ওনার কাছেই যাবে, কারণ মতুয়াদের যে আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি, সেটা নির্বাচন কমিশন নয়, শান্তনু ঠাকুর দিয়েছিলেন। অতএব মতুয়া ভাই বোনেরা, আপনারা শান্তনু ঠাকুরকে ঘিরে ধরুন, তার কাছ থেকে টাকা ফেরত চান এবং উত্তর চান যে আপনাদের নাম কেন নেই। এখানে মুসলমান মানুষের নাম যেমন বাদ গেছে, বহু হিন্দুদের নাম বাদ গেছে। এরকম একাধিক হিন্দু গ্রাম আছে যেখানে প্রায় পুরো সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে এরা চেষ্টা করছে যে হিন্দু বনাম মুসলমান লড়াই লাগিয়ে দিতে। এখানে কোনো বনাম কোনো লড়াই হবে না, এখানে বাংলা বনাম বিজেপি লড়াই হবে। সেটা তারা খুব ভালো করে জানেন। হিন্দু মুসলমান একসঙ্গে লড়বে এবং আরএসএস বিজেপিকে ধ্বংস করে ছাড়বে। দিলীপ ঘোষ কিনা বলে, দিলীপ ঘোষের যখন ইচ্ছে সে তখন কিছু একটা বলে দিলেই হলো। তার মানে তার কথার বিশেষ কোনো গুরুত্ব তার দলই দেয় না, আমি কেন দিতে যাবো? দেখুন, এই যে তালিকা বেরিয়েছে, এই 1,23,00,000 নাম বাদ দিয়ে এইভাবে বা ঝুলিয়ে রেখে সেইভাবে নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হবে 2024-এর যে ভোটার তালিকাতে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই তালিকা ধরে করতে হবে এবং সেই তালিকা ধরে নির্বাচন হলে বিজেপি 50 আসনের নিচে নেমে যাবে। এটা তারা জানে, খুব ভালো করে জানে বলেই তারা চায় এই 1,23,00,000 নাম বাদ দিয়ে ভোটটা করাতে, কিন্তু বাংলার মানুষ সেটা হতে দেবেন না। ভারতের সংবিধানের 324 ও 327 ধারা, সেখানে লেখা আছে যে ইলেকশন কমিশনের কি কি দায়িত্ব। এছাড়া জনপ্রতিনিধি আইন 1950 এবং রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960, মোটামুটি এই আইন, এই রুলস এবং এই দুটি ধারার মধ্যেই সীমিত ইলেকশন কমিশন কি কি করতে পারে, কি কি করতে পারে না। আপনারা জানেন এই এসআইআর, এই নির্দিষ্ট প্রক্রিয়াটি না সংবিধানে, না জনপ্রতিনিধি আইনে, না রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুল 1960 কোথাও এর উল্লেখ নেই। দ্বিতীয়ত, এই এসআইআর প্রক্রিয়া যে ফর্মটির মাধ্যমে সূচিত হয়, এনুমারেশন ফর্ম, এতদিনে খুব বিখ্যাত হয়ে গেছে এই নামটা, এনুমারেশন ফর্ম। এই এনুমারেশন ফর্ম বিষয়টিও কোনো আইনে, সংবিধানের কোনো পাতায়, কোনো বিধিতে, কোনো নিয়মে কোথাও উল্লেখ নেই। জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন কোথাও থেকে এটা আবিষ্কার করেছে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখলাম যে আইন মেনে যে প্রক্রিয়াটি হচ্ছে না, তার বিরুদ্ধে যতবার আদালতে যাওয়া হয়েছে, এটা ঠিক যারা আদালতের আঙিনার বাইরে থাকেন তারা চান বা না চান তাদেরকে বলতে হয় যে আমাদের আদালতের প্রতি ভরসা আছে, সুপ্রিম কোর্টের প্রতি ভরসা আছে। আমি আদালতের আঙিনার একজন মানুষ হয়ে বলছি, অন্তত এক্ষেত্রে আমি খুব একটা ভরসা পাচ্ছি না। আমি আইনের প্রক্রিয়া যেটুকু সামান্য বুঝি, তাতে সুপ্রিম কোর্টের ভূমিকায় আমি কিঞ্চিত হতাশ। কোন রকম আইনি বৈধতা যে প্রক্রিয়াটির নেই, সেটাকে সরাসরি বাতিল না করে ইলেকশন কমিশনকে বিভিন্নভাবে পথ খুলে দেওয়া যাতে তারা এই প্রক্রিয়াটি চালিয়ে নিয়ে যেতে পারে, এইটা আমি অন্তত সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করিনি। এবং প্রথম থেকে বিজেপি নেতারা যে সংখ্যাটা 1,20,00,000, 1,20,00,000, 1,20,00,000 বারবার করে যে সংখ্যাটির কথা বলেছেন,
ডিলিটেড ভোটার্স এবং আন্ডার অ্যাডজুডিকেশন এই দুটো মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে 1,23,00,000। এটা কি নিছকই সমাপত? সুপ্রিম কোর্ট তো সুওমোটু বিভিন্ন বিষয়ে নানা বিষয় নিয়ে তারা মামলা করে, তারা নিজেরাই বিষয়টি নিয়ে নানা রকম বক্তব্য রাখে, বিভিন্ন সামাজিক বিষয় রাজনৈতিক বিষয় নিয়েও আমরা অনেক কিছু তাদের কাছ থেকে শুনতে পাই, নানা জ্ঞানগর্ভ বক্তৃতা, যেগুলির খুব একটা যে প্রয়োজন সবসময় থাকে তা নয়, সেগুলো আমরা শুনতে পাই। এক্ষেত্রে বিজেপি নেতারা যখন বারবার করে এসআইআর নিয়ে কোটি কোটি রোহিঙ্গা বাদ যাবে, কোটি কোটি বাংলাদেশি বাদ যাবে, এই ধরনের বক্তব্য রাখছেন, অথচ নির্বাচন কমিশন কোনো রকম ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজন বোধ করছেন না, অথচ সুপ্রিম কোর্টে এই নিয়েই মামলা চলছে, একাধিক মামলা চলছে, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন কোনো ইন্টারভেনশন আমরা দেখতে পাচ্ছি না? আপনারা খেয়াল করবেন, এই যে 60 লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন করে দেওয়া হলো, এদের বিপদের জায়গাটা কি? যাদের নাম ধরুন বাদ গেছে, যে 57 লক্ষ প্লাস 5 লক্ষ বা 6 লক্ষ মতো প্রায় 63 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে আমরা খুব ভালো করে জানি জেনুইন ভোটার্স অনেকেই আছেন। তাদের কাছে অন্তত খাতায় কলমে আপিল করবার কিছু উপায় আছে। সেই আপিল করে যে খুব লাভ হবে এমনটা আমি অন্তত মনে করছি না, কিন্তু উপায়টুকু আছে। অথচ এই যে 60 লক্ষ ভোটার যারা বিচারাধীন, তাদের না নিষ্পত্তি হবে, না তারা আপিল করতে পারবে, না আবেদন করতে পারবে, তারা কেউ জানেনই না যে তাদের ভবিষ্যৎটা ঠিক কি। 2026-এর নির্বাচন তো ছেড়েই দিন, তারা আদৌ কোনোদিন ভোট দিতে পারবেন কিনা, তালিকাতে নাম না উঠলে তাদের কি হবে, তাদের নামটা আদৌ কেন বাদ গেল বা আদৌ কেন বিচারাধীন হলো, সেই সংক্রান্ত কোনো কারণ নির্বাচন কমিশন দেখাচ্ছে না। এবং সবসময় জানবেন, যে কোনো সিদ্ধান্ত, সেটা এক্সিকিউটিভ ডিসিশন হোক বা জুডিশিয়াল অর্ডার বা ডিরেকশন হোক, তার সঙ্গে রিজন দিতে হয়, অর্থাৎ কেন সেই অর্ডারটি দেওয়া হয়েছে, কেন সেই পদক্ষেপটি করা হলো, তার কারণ দিতে হয়। কারণ উইদাউট রিজন না জুডিশিয়াল অর্ডার না এক্সিকিউটিভ অর্ডার কোনোটিরই কোনো মানে থাকে না। এবং যাদের নাম বাদ গেছে বা যাদের নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারা কি কেউ জানেন তাদের নাম কেন বাদ গেল, কেন ঝুলিয়ে দেওয়া হলো? না, জানেন না। কোনো রকম কারণ জানানো হয়নি। নিজের তৈরি নিয়ম নির্বাচন কমিশন বারবার বদলেছে। 2002-এর তালিকায় বাবা মা ইত্যাদি কারো নাম থাকলে কোনো চিন্তা নেই, এটা যে নির্বাচন কমিশন বলেছিল, তারাই আবার সেই 2002-এর তালিকায় নাম থাকা লোকজনকে বাদ দিয়ে দিয়েছে। যে নির্বাচন কমিশন এই নথি থাকলেই হবে বলেছিল, সেই নথি থাকা সত্ত্বেও তারাই আবার বাদ দিয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে হেয়ারিং এ ডাক পেয়েছি, আমার নাম রয়েছে তালিকাতে, আমার নাম উঠেছে, কিন্তু যাদের নাম ওঠেনি তাদের যে বিপন্নতা, আমার নাম ওঠা সত্ত্বেও আমার বিপন্নতা কিন্তু এক বিন্দু কম নয়। তার কারণ বাংলার ভোটার যদি এইভাবে কমিয়ে দেওয়া হয়, আগামীতে আমার নাম তালিকায় রইল কি রইল না তার কোনো গুরুত্ব থাকবে না, কারণ বাংলার ভোটেরই কোনো গুরুত্ব থাকবে না। গোটা ভারতবর্ষের নীতি নির্ধারণ করবে শুধুমাত্র গোবলয়ের কয়েকটি রাজ্য, এবং তার বাইরে বাংলা হোক, দক্ষিণের রাজ্য হোক, আমরা স্রেফ কলোনি হয়ে থেকে যাব। অতএব এই এসআইআর কার্যত ঘুরপথে এনআরসি, এরপরে ডিলিমিটেশন, এবং ডিলিমিটেশনের পরে গোটা ভারতবর্ষের ভাগ্য বিধাতা হবে শুধুমাত্র গোবলয়, যেখানে একচ্ছত্র আধিপত্য রয়েছে আরএসএস বিজেপির। এই রাজনৈতিক প্ল্যানের অংশ যে নির্বাচন কমিশন, আমরা তাকে ধিক্কার জানাই। আমরা চাই সুপ্রিম কোর্ট তাদের পক্ষ না নিয়ে তারা আইনের পক্ষ নিন, তারা মানুষের পক্ষ নিন, কারণ আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। সেই কথাটা আমরা সুপ্রিম কোর্টকেও স্মরণ করিয়ে দিতে চাইবো। সুপ্রিম কোর্ট সে সুপ্রিম হতে পারে, কিন্তু সে ইনফলেবল নয়। তার রায় বা তার অর্ডারও ভুল হতে পারে। আমি মনে করছি এসআইআর চলতে দেওয়া এটা অত্যন্ত ভুল হচ্ছে, এটা চলতে দেওয়া এইভাবে উচিত নয়। আমাদের দাবির মধ্যে থাকবে 2024-এ যে ভোটার তালিকায় লোকসভা নির্বাচন হয়েছিল, সেই ভোটার তালিকা দিয়ে 2026-এর নির্বাচন হোক, এবং এই আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিট করা এই যে ভণ্ডামো, এই যে প্রহসনগুলো নির্বাচন কমিশন চালাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হোক। আমরা মঞ্চের তরফ থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে বেআইনিভাবে, অন্যায়ভাবে, বা যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে, আমরা আইনের আঙিনাতেও যাব, আমরা প্রয়োজনীয় মামলাও করব। রাস্তার লড়াই যেমন চলবে, আদালতের লড়াইও আমরা লড়বো। সকলকে ধন্যবাদ।